আসসালামু আলাইকুম। আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমাদের লাইভটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আপনাদের আমার বেশিরভাগ শ্রোতাই যেহেতু বাংলাদেশের, আপনারা বাংলাদেশ থেকে অনেক রাত জেগে আছেন জানি। আমাদের যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী এখন দুপুর। আমার সাথে যে ২ জন অতিথি আছেন। মেজর অবসরপ্রাপ্ত সুমন আহমেদ, আপনারা সবাই চেনেন তাকে। সুমন ভাই যুক্তরাষ্ট্রে থাকেন এবং আমাদের ক্যাপ্টেন শাহনাজ, দুইজনই পরিচিত মুখ। উনি লন্ডনে আছেন। যাই হোক, আমাদের সাথে আপনাদের সময়ের একটা তফাৎ আছে, যে কারণে আসলে একটু সমস্যা হয়ে গেল। সবার বাইরে কাজ ছিল, কাজ শেষ করে এসে আপনাদের সাথে বসেছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে গভীর শোক প্রকাশ করছি আজকের যে ঘটনা ঘটেছে। আমি আসলে শাহনাজ আপা উনি বলছিলেন যে আমরা যদি কিছু ফুটেজ দেখাতে পারতাম, বেশ কিছু ফুটেজ দেখেছি, সেগুলো আসলে সহ্য করার মতো না। তো আমার মনে হয় এই জিনিসগুলো তাদের বাবা মারা যত দেখবেন ততই তাদের কাছে খারাপ লাগবে, কষ্ট পাবেন। তো আমি সেই জিনিসগুলো আর এখানে নতুন করে দেখাতে চাই না। আমরা আলোচনায় যেতে চাই, যেটা আমরা সকাল থেকেই জানার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম আসলে ঘটনাটা কি। শাহনাজ ম্যাডাম, ওনার সাথে আমার কথা হচ্ছিল। তিনি নিজেই বলছিলেন যে এই পুরো ঘটনাটার সাথে, আপনারা জানেন যে তিনার স্বামী একজন স্কোয়াড্রন লিডার ছিলেন এবং তিনি শহীদ হয়েছেন। ক্যাপ্টেন শাহনাজ, তিনি শুরু থেকে বলে এসেছেন যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং আজকের এই ঘটনাটার সাথেও আমাদের সম্মানিত অতিথি তিনি মনে করছেন অনেক সিমিলারিটিস খুঁজে পাচ্ছেন। আমরা তার কাছে জানবো যে কিভাবে কি হলো। একটা বিমান দুর্ঘটনা দেশে ঘটতেই পারে, কিন্তু যেহেতু আমাদের দেশের প্রতিটি ঘটনার সাথে এখন ভারতীয় গোয়েন্দা এই চক্র তারা জড়িত থাকতে পারে, থাকার আশঙ্কা করা হয়। সো আমাদের কোনো কিছুই সন্দেহের বাইরে রাখা যাবে না। আমি আগেই প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কাছে একদম সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত কোনো কিছু নিয়ে আমাদের এই লাইভটি করা হচ্ছে না। আমরা কিছু প্রশ্ন এখানে করতে চাই, যেগুলো নিয়ে আমরা লাইভের আগেও আলোচনা করছিলাম। সেই প্রশ্নগুলো আমার মনে হয় সরকার যদি গুরুত্ব সহকারে বিশ্লেষণ করেন, তদন্ত করে দেখার চেষ্টা করেন, যদি এখানে কোনো ধরনের ষড়যন্ত্র থেকে থাকেন, সেটা আমার মনে হয় বেরিয়ে আসবে। শাহনাজ আপা, আপনাদের যে কথা আপনি বলছিলেন যে আজকের যে ঘটনাটি ঘটেছে, এখানে কি মনে করেন যদি নাকি দুর্ঘটনা হয়েও থাকে? আমরা এই দিকটাই বোধহয় আগে শুরু করি, যে এত পুরাতন একটি যুদ্ধ বিমান, যেটার আপনি বলছিলেন যে এটার মানে অনেক আধুনিক সুযোগ সুবিধা কিছুই নাই, সেরকম একটা যুদ্ধ বিমান, এটা কি আসলেই মানুষকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অবস্থা না? গত আমার মনে হয় লাস্ট বিডিআর ঘটনার পরে আমি আপনার যে দিয়েছে, এরপর আসলে কোথাও আর কথা বলি নাই। বুকে পাথর চেপে একের পর এক ঘটনা দেখে যাচ্ছি, বিভিন্ন রকম ঘটনা দেশে হচ্ছে এবং বোঝা যায় যে এত ফ্রিকোয়েন্টলি মানে একটা চক্র নাশকতার পরিকল্পনা একের পর এক করছে। এই জন্য আমাদের স্কেপটিক্যাল হওয়াই স্বাভাবিক। এবং আজকেও সারাটা দিন বুকে পাথর বেঁধেছিলাম, ভাবছিলাম যে এত মানুষ এত কিছু জানে, হ্যাঁ, যারা এটার সাথে যুক্ত বা এই ক্র্যাশের কাছে ছিল অথবা অর্গানাইজেশনের ভিতরে ছিল, তারা তো চুপ করে আছে, তারা তো কোনো কিছু বলছে না, আমি বলার কে? কিন্তু আসলে কি, যখন বাচ্চাগুলোর ফুটেজ দেখলাম যে ছোট ছোট বাচ্চা, গায়ে একটু চামড়াটাও তার অবশিষ্ট নাই, সে কাঁদছে, সে হাঁটছে, তখন আমার মনে হয়েছে যে আমাকে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমরা তোমাদের তো জবান দিয়েছিলাম, তোমাদের তো আমরা দিয়েছিলাম, প্রশ্ন করার জন্য জবান দিয়েছিলাম, তোমরা প্রশ্ন করনি কেন? সেই জায়গাটা থেকে আমার নিজের একটা বাচ্চা আছে, আসলে খুব খারাপ লেগেছে এবং আমার মনে হয়েছে যে আসলেই মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এবং যেটা আসলে তদন্তে সাহায্য রাখতে পারে, সেই কথাগুলো আমি বলতে চাই। আমি আপনারা অনেকে জেনে থাকবেন যে আমার হাজবেন্ড স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ, BD 8899, উনি 2010 সালের ডিসেম্বর 20 ডিসেম্বর একটি PT6 বিধ্বংস হয়ে মারা যান। ওনার PT6টা ছিল হচ্ছে আপনার ঢাকার বাইরে, এরকম জনবহুল এলাকায় ছিল না এবং সেই কারণেই আসলে ওই আপনার এত ক্যাজুয়ালিটি হয়নি। ওখানে দুজন অফিসার ছিলেন ভেতরে, স্কোয়াড্রন লিডার মাহমুদ এবং স্কোয়াড্রন লিডার আশরাফ, ওনারা দুজনেই স্পট ডেড হয়ে যান, মারা যান।
কিন্তু এই ঘটনা ঘটার পরে যেটা হয় যে আমি যেহেতু একজন মিলিটারি অফিসার, আমি ঘটনাটা তদন্ত করার চেষ্টা করি নিজের মতো করে এবং অনেককে প্রশ্ন করি, যেটা আমার আসলে অভ্যাস। আপনি বিডিআর এর ঘটনা তো বুঝতে পেরেছেন যে আমি কিন্তু অনেক প্রশ্ন নিজে নিজে করেছি, নিজে রিসার্চ করেছি, এবং আমি মনে করি যে প্রশ্ন, মানে একটা জিনিস আমার মাথায় ঢুকে না যে প্রশ্ন করা যাবে না কেন, প্রশ্ন করতে অসুবিধা কি? হ্যাঁ, আমরা তো সবাই উত্তরটা জানতে চাই। এখনো যদি যদি কিনা যে এইটা বলা যাবে না, তখন আমি দেখলাম যে একটা ব্যাপারে এয়ারফোর্স খুব মানে নিশ্চুপ ছিল, সেটা হচ্ছে যে ব্ল্যাক বক্সটা কোথায়। যখন আমি প্রশ্ন করছিলাম যে স্যার এখানে তো একটা ব্ল্যাক বক্স থাকবে, এবং ব্ল্যাক বক্স আমার জানা মতে এটা টাইটানিয়ামের তৈরি হয় এবং এটা খুবই শক্ত, এটার ভেতরে লাস্ট যে কমিউনিকেশন হয়, অর্থাৎ যে পাইলটের সাথে যে লাস্ট যে ইয়ার কমিউনিকেশন, গ্রাউন্ডের কমিউনিকেশন, সেই কথাটা তো ওখানে আছে। তা আমার তখন আসলে ইমোশন থেকে বলেছিলাম যে লাস্ট কথাটা সে কি বলেছিল এটা একটু আমাকে শুনতে দেন। এই ব্যাপারটা যখন আমি জিজ্ঞেস করেছি, আমার কাছে মনে হয়েছে ইচ এন্ড এভরি ওয়ান ফ্রম এয়ারফোর্স তারা আমাকে অ্যাভয়েড করা শুরু করলো, যাতে আমি কোনোভাবে এই প্রশ্নটা না করি। ম্যাডাম, একটা জিনিস আমি একটু জানতে চাই। আমার সাথে যেহেতু একজন সার্ভিং অফিসারের সাথে কথা হচ্ছিল, আছে যিনি শহীদ হয়েছেন, তার খুবই মানে আমি যার সাথে কথা বলছিলাম তার ভাষ্য অনুযায়ী যে এয়ারফোর্সের 3 জন বেস্ট ফ্রেন্ডের মধ্যে তার একজন। তো উনি বলছিলেন যে এটা নাকি ব্ল্যাক বক্স নাই, এটা কি সম্ভব নাকি? উনি যেহেতু সার্ভিং, আমি আসলে ওনার উপর রেসপেক্ট রেখেই বলবো। আমি যত এয়ার ইনভেস্টিগেশন দেখেছি বা দেখেছি, ব্ল্যাক বক্স থাকবে না আমার জানা মতে, আমার জানা মতে থাকার কথা। এখন I might be wrong as well, but আমি আমার হাজবেন্ডের যেটা মানে ব্ল্যাক বক্স থাকবে এটা মানে রীতিমতো অসম্ভব। আপনি যদি একটু মানে পড়াশোনা করেন আর কি, তাহলে জানতে পারবেন। বাট উনি যে অ্যাঙ্গেল থেকে বলেছেন, দ্যাট মাইট বি ট্রু অলসো। এনিওয়ে, আমরা এয়ারফোর্সের কাছ থেকে আশা করবো যে তারা এটা একটা উত্তর দিবে। তো আমি কি প্রশ্নের একটা কথা বলছি, অনেক প্রশ্ন হচ্ছে, অনেক আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু এয়ারফোর্সের যে ইউনিট, যে সংশ্লিষ্ট ইউনিট, একটা ইউনিট থেকে তো একটা ইউনিটে তো সে চাকরি করছিল, সাগরের ছেলেটা, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। হ্যাঁ, তো সে তাদের ইউনিট থেকে অথবা এয়ারফোর্সের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো বিবৃতি দেখতে পাইনি। হয়তো আগামীকালকে সকালবেলা বিভিন্ন পত্রপত্রিকা আসবে আশা করছি। তো ওই বিবৃতিগুলোতে আমি কিছু প্রশ্নের উত্তর আশা করব, এবং সেই প্রশ্নগুলো রাখার জন্যই আসলে আমার এখানে আসা। আমার কাছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ না যে মানে কেন এটা ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে কেন প্রশিক্ষণ বিমান চললো বা করলো, এটা বহু বছর ধরে চলে আসছে। আচ্ছা, আপনি আমার কাছে একটা প্রশ্নের উত্তর দেন আগে। সেটা হলো যে বিআরটিএ তে যে এসব যে এত খারাপ খারাপ বাস চলে রাস্তাঘাটে, এগুলো কি কোনো ফিটনেস ছাড়া চলে না? প্রতি বছর তাদের ফিটনেস নিতে হয়, রাইট? তো একটা এয়ারক্রাফট, সেটার অবশ্যই ফিটনেস আছে, সার্টিফিকেট আছে, এটা বহু বারংবার চেক আপ হয়, এবং একজন পাইলটের জীবনের মূল্য যে অনেক বেশি, এটা এয়ারফোর্সও জানে। সো তাদের যদি প্রপার ফিটনেস থেকে থাকে, তাহলে সেই ফিটনেসের মানে ওনারা যে এটার এক্সপায়ারেশন ডেট কবে ছিল, এটার ফিটনেস ছিল, ওনারা সেই বিষয়ে বিবৃতি দিক, এবং তার আগে যে তার কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি ছিল না সেটা প্রপারলি পরীক্ষা করা হয়েছে, সেটা ওনারা একটা দিক, বা এরকম কোনো কিছু কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। তো আমার যেটা প্রশ্ন আর কি মেইনলি, আমি যখন যেহেতু আমি ঠিক যেখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কুর্মিটোলা এয়ারবেস থেকে সে ফ্লাই করেছে, ঠিক সেখানে আমি বেশ কিছুদিন অবস্থান করেছি আমার হাজবেন্ডের সাথে। সে MiG-29 এর পাইলট ছিল, এবং তার পাশেই কিন্তু F7 ইউনিটটা ছিল। তো সেখান থেকে আমি জানি যে যখন একজন অফিসার ফ্লাই করে, যেদিন সকালবেলা, ধরেন আমি আজকে সকাল 10টায় আমার ফ্লাইট বা আমার মিশন আছে, তার আগে কিন্তু 7 থেকে 8 জনের একটা টিম থাকে যারা এই এয়ারক্রাফটার ফুল চেক আপ করে, বারংবার চেক আপ করে, টেস্ট, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য। তো আপনার এরা করে হচ্ছে এয়ারম্যান, মানে আমরা যেমন আর্মিতে বলি সৈনিক, ওরা বলে এয়ারম্যান, এবং ওদের যে আমরা যেমন জুনিয়র কমিশন অফিসার, একজন ওদের মানে তারা মোটামুটি শিক্ষিত এবং তারা জিনিসটা জানে, অবশ্যই তারা জানে, ইভেন তারা কোনো সময় ওই অফিসারদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনও করে। তো ওদের কিন্তু সকালবেলা কাজ থেকে প্রতিটা এলিমেন্ট একটা করে চেক করা, এবং কোনো জায়গায় এবং ওই চেক লিস্টে করা, এবং সেই মানে পাইলট উনি যখন উপরে মানে বসেন সিটে, তখনও কিন্তু ওনাকে অনেক কিছু চেক করতে হয়, ইজেকশন সিট ঠিক আছে কিনা, ক্যানোপি অফ অন, ফুয়েল লাইন ঠিক আছে কিনা। মানে আমার জানার মতো 152 or সামথিং। কারণ একবার আমাকে আশরাফ বলেছিল যে আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো, তো মানে আমি একের পর এক চেক লিস্ট বলে যাচ্ছিল আমাকে, মানে বিকজ হি ওয়াজ প্র্যাকটিসিং। এবং আমি এটা জানি যে সলো পাওয়া, মানে এয়ারফোর্সের সলো পাওয়া, এটা একটা বিশেষ ঘটনা। আপনি সার্টেন আওয়ার ফ্লাই করার পরে, অর্থাৎ আপনি ধরেন আপনি একজন অফিসার হলেন নতুন, আপনি একটা এয়ারক্রাফট আপনাকে দেওয়া হলো F7 A5,
যে যখন একটা যুদ্ধ দেওয়া হলো, আপনি সেটার উপরে কিছু সার্টেন আওয়ার পাবেন। সেই আওয়ারটা যখন আপনার লগ বুকে হয়ে যাবে, তখন আপনাকে এটা একটা সেলিব্রেশনের মতো হয়, যেহেতু আজকে থেকে তুমি সিনিয়র হয়ে গেছো, তুমি ম্যাচিউরড হয়ে গেছো, তুমি এখন থেকে সলো মানে একা তুমি একাই একটা এয়ারক্রাফট নিয়ে বের হবে। এবং ওই দিন কিন্তু একটা সিরিমনির মতো হয়। সে যখন নেমে আসে তার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে। আমি জানি না আশরাফদের সময় সিস্টেম ছিল যে ওদের ওসি বা ওনাদের যিনি বেস কমান্ডার, ওনারা একটা সিগারেট অফার করেন যে তুমি বড় হয়ে গেছো, এজ এ মানে জাস্ট একটা ইয়ে হিসেবে, এবং পানি দিয়ে তাকে ভেজানো হয়। সো আজকে যদি ফ্লাইট যেটা শুনছি আমরা, যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রথম সলো ছিল, তাহলে তো এটা খুব মানে সিরিমনির জন্য তারা আগেই থেকে রেডি থাকার কথা, তাই না? এই অনুষ্ঠান হবে, সে নামবে, আজকে তো সে সলো পাবে, এটা তো অনেকবার চেক হওয়ার কথা। ইভেন শুধুমাত্র এয়ারম্যানরাই না, ইউনিটের সিনিয়রদেরও এটা চেক করার কথা। তো চেক করার সময় কি ওনারা কোনো যান্ত্রিক ত্রুটি পেয়েছিলেন কিনা, এটা কি ওনারা আমাদেরকে বলবেন কিনা? বললে আমাদের জন্য ভালো হতো, আমাদের বুঝতে পারতাম। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু তাকে ল্যান্ড করতে হয়েছে। সেই যান্ত্রিক ত্রুটিটা উনি কখন বুঝতে পারলেন? যখন উনি অলরেডি ফ্লাইটে উঠে গিয়েছেন, তখন উনি বুঝতে পারলেন যে উনার যান্ত্রিক ত্রুটি হয়েছে। সেই যান্ত্রিক ত্রুটিটা আসলে কিভাবে তাহলে হলো, কিভাবে, এটা অনেক রকম কোশ্চেন আসতে পারে, এবং কোশ্চেন গুলো আসলে এখন কেউ করবে না, কিন্তু আমি মনে করি যে কোশ্চেন আমাদের রাখতে হবে, কোশ্চেন রাখতে হবে এটা। এবং এয়ারফোর্সের যে এটা যান্ত্রিক ত্রুটির কারণে একটা ঘটনা, এটা ইন্টারনাল এয়ারফোর্সের ব্যাপার, এভাবে বলে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে যে এটা একটা ন্যাশনাল ইনসিডেন্ট। এখন এটা একটা কলেজকে হিট করেছে এবং 100-র উপরে লোক আহত হয়েছে, অনেক বাচ্চারা মারা গিয়েছে। অবশ্যই তাদের বাবা মায়ের উচিত করা, মামলা করা, এবং জানতে চাওয়া যে এটা কোনো ত্রুটিপূর্ণ ছিল কিনা। এবং আমার মতে যে এয়ারম্যান বা যারা সকালবেলা চেক করেছেন, আমরা অবশ্যই তাদের মন্তব্য আশা করব, এবং তদন্তে তাদের পরিষ্কারভাবে আমরা চাইবো যে জাতির কাছে, স্পেশালি বাবা মায়ের কাছে, যাদের বাচ্চারা মারা গিয়েছে তাদের কাছে ওনারা ক্লিয়ার করুক যে তারা সবকিছু ক্লিয়ারলি পেয়েছিলেন, যার কোনো যান্ত্রিক সমস্যা ছিল না। এবং আমি এটাও মনে করি, যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে অনেক রকমের হচ্ছে, অনেক রকমের উস্কানিমূলক কার্যক্রম হচ্ছে, হাসিনার এখনো লেসপেন্সাররা বিভিন্ন জায়গায়, মিলিটারিতে, এয়ারফোর্সে বলেন, সচিবালয়, বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, তারা একটা শ্যাডো গভর্নমেন্ট চালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এটা ওপেন সিক্রেট, এটা লুকানোর কিছু নাই। তারা ইউনিস গভর্নমেন্টকে ফল করে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করার জন্য দে উইল গো এনি হাসিনা তো বলেছেন উনি ঢাকা অ্যাটাকের প্ল্যান করছেন, একের পর এক উনি স্যাবোটাজ করে যাচ্ছেন। এই কারণে এই কোশ্চেন গুলো আসবে। আমার জানার ইচ্ছা যে 8 বা 7 জন ক্রু ওটা চেক করেছিলেন সকালবেলা, ওনাদের অ্যাকাউন্ট গুলো চেক করা হোক, ওনাদের সাথে কোনো বড় ধরনের টাকা পয়সার লেনদেন হয়েছে কিনা, কোনো বাইরের কোনো রাষ্ট্রের অথবা আমাদের দেশের ভেতরে কারো, এটা অবশ্যই চেক করা উচিত। তাদের স্টেটমেন্ট চেক করা উচিত, তাদের কোনো রিসেন্টলি কোনো বাইরের কোনো ব্যক্তির সাথে, ব্যক্তিবর্গের সাথে, তাদের কোনো সিভিলিয়ান ব্যক্তিবর্গের সাথে তাদের কথা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে ফাইন এন্ড ওকে, সমস্যা নাই, কিন্তু প্রশ্ন রাখতে অসুবিধা কি? আজকাল দেখছি যে প্রশ্ন করলেই সবাই খেপে উঠছেন। প্রশ্ন মানে আপনার উত্তর দেন যদি মনে করেন যে না এটা, এবং এটা এই জন্যই বললাম যে এটা এয়ারফোর্স ইন্টারনাল বিষয়গুলো চলে যাওয়ার সুযোগ নেই। এই জন্য অনেকগুলো বাচ্চা মারা গেছে, আল্লাহর রাস্তে বাচ্চাগুলোর দিকে তাকান। সো এই জিনিস প্রশ্নগুলো আমার মাথায় এসেছে, এটা জ্যামিংও করে দেওয়া যায় স্যার, তাই না? যে আমি যদি একটা ছোট একটা সেন্সর রেখে দেই এবং কোনো অন্য দেশে কোনো প্রতিষ্ঠান সেটা জ্যাম করে দিতে পারে, এবং তখন হয়তো বা রাস্তার মধ্যে তার সমস্ত কমিউনিকেশন অফ হয়ে গেছে, এরকমটা এয়ারফোর্সের ভেতর থেকেই শুনলাম যে এরকম হওয়া অসম্ভব না। সো এই সবগুলো মিলেই কিন্তু কোশ্চেনটা আসতে হবে যে সম্পূর্ণ এত চৌকস এবং ট্যালেন্টেড একজন পাইলট যিনি উঠলেন, তার যে এয়ারক্রাফটে উনি উঠেছিলেন সেখানে যারা এটা চেকিং এর দায়িত্ব ছিলেন, সেখানে যদি কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে পরবর্তীতে কি সমস্যা হয়েছিল, কেন আকাশ থেকে তার সমস্ত কমিউনিকেশন, আমরা যেটা শুনলাম তার হাইড্রোলিক ইয়েও বন্ধ হয়ে গেছে, সমস্ত জিনিস মানে অ্যাজ ইফ কেউ এটা জ্যাম করে দিয়েছে। এবং তার লাস্ট কথা কি ছিল, লাস্টে কি তাকে কোন সময় তাকে ইজেক্ট করতে বলা হয়েছিল, এবং তাকে কি ওই মাইলস্টোনের ওইখানেই কি তাকে ল্যান্ড করতে বলা হয়েছিল, নাকি অন্য কোথাও বলা হয়েছিল, নাকি সে ইজেক্ট করার পরে ওইটাকে কন্ট্রোল করে এখানে নিয়ে আসা হয়েছে? অনেক কোশ্চেন আমার মনের মধ্যে, এবং আমার প্রত্যেকটা কোশ্চেনই ভ্যালিড, কিভাবে ভ্যালিড আমি পরে আসছি। হ্যাঁ, তা আমি শুধু এই প্রশ্নের উত্তরে না যে এটা যান্ত্রিক ত্রুটি এবং এখানে পাইলট চেষ্টা করেছেন, পাইলট চেষ্টা করেন, অবশ্যই সে খুবই ট্যালেন্টেড, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে প্রশ্নগুলো করলাম যে যারা এটা চেকিং করেছেন তাদের বক্তব্য এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হোক এবং জাতির সামনে সেটা প্রকাশ করা হোক। এবং সেকেন্ড হচ্ছে যে যদি তাই হয় তাহলে পথে কি সমস্যা হলো এটা এয়ারফোর্স ক্লিয়ার করুক। আচ্ছা, আজকে যে ওনার সলো ছিল, এটা কি মানে আমি অবশ্য সব টেলিভিশন পত্রিকা নিউজ তো দেখি নাই, এটা কি বাইরে এসেছে নাকি? আমি এটা কয়েকটা আমি গণমাধ্যমে দেখতে পেলাম। জি,
তার মানে বিমান বাহিনী এটা স্বীকার করেছে। তাহলে তো যদি সলো থেকে থাকে সেই কাল আজকে তো নিশ্চয়ই আপনাদের এই যে ট্র্যাডিশন অনুযায়ী ওই যে পানি ছিটানো হয়, তারপরে সিগারেটের প্যাকেট, কথা সিগারেটের প্যাকেট দেয়। হয় আর কি। আমি যখন এয়ারফোর্সের এনভায়রনমেন্টে ছিলাম তখন আমি দেখেছি যে সলোতে এরকম অনুষ্ঠান হয়ে থাকে। তো সেখানে আমার মনে হয় আজকে এটার আরো বাড়তি কিছু প্রিপারেশনের কথা ছিল, বা মানে একদম মানে যেখানে এটা তো এমন না যে হঠাৎ হঠাৎ হয়, প্রত্যেকদিন কিন্তু এই ধরনের মিশন হচ্ছে। ওরা তো এগুলোকে মিশন বলে, এই যে ফ্লাইং টাইম গুলোকে 1 ঘন্টা করে একটা মিশন, প্রত্যেকদিন এভরিডে দেয়ার মিশনস, এবং আমাদের জনবসতিপূর্ণ ঢাকার উপরেই হচ্ছে, অন্যদিন কোনো কিছু হচ্ছে না। আজকে যেখানে একটা এক্সট্রা প্রিকশনস একটা অবস্থা, একজন চৌকস অফিসার অবশ্যই সবকিছু চেক করেছেন, তাকে চেক করে উঠানো হয়েছে, তাহলে এমন কি হয়েছিল, ইনফ্যাক্ট তার লাস্ট কমিউনিকেশন কি হয়েছিল সেগুলোকে আমরা জানতে পারবো। আমার মনে হয় ব্ল্যাক বক্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে, আর যদি ব্ল্যাক বক্স না থাকে, ব্ল্যাক বক্স ছাড়া একটা যুদ্ধ বিমান উঠে গেল, এটা 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 তো 2025 সালে হওয়ার কথা না, হওয়া উচিত না। স্যার আপনার কাছে যাই, আমাদের প্রিয় সুমন ভাই আছেন, তিনার প্রিয় মানুষ আমাদের সেনাপ্রধান ওয়াকার সাহেব। তো একটা দেশ আসলে যে প্রশ্নগুলো আমাদের শাহনাজ ম্যাডাম করলেন, যে বিমান বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, মানে সেনাবাহিনী আমাদের এই যে ওনাদের সম্মিলিত যেই একটা কি বলবো, যে আমাদের দেশ রক্ষার জন্য যে এই 3টা বাহিনী, তারাই আমাদের দেশকে রক্ষা করবেন। এখন আমার যদি নাকি মাথায় থাকে, ধরেন আজকে 15 বছরে যে পরিমাণে নিয়োগ হয়েছে, হান্নানের মতো দুশ্চরিত্র লম্পট যখন বিমান বাহিনীর প্রধান হয়, কি পরিমাণে লুটপাট, নিজের সহকর্মীদের, নিজের অধীনস্থ জুনিয়র অফিসারদের স্ত্রীরা পর্যন্ত তার এই 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 যে লোলুপ যে দৃষ্টি, সেখান থেকে রেহাই পায় নাই। এরকম একজন ব্যক্তির অধীনে যে বাহিনী ছিল, সেই বাহিনী তো বহু আগেই ধ্বংস হয়ে গিয়েছে। তো তাদেরকে এতদিন ধরে যে নিয়োগগুলো দেওয়া হয়েছে, সেটাও তার ইচ্ছা মতো এখানে নামাজ পড়তে দেওয়া হতো না, দাড়ি রাখতে দেওয়া হতো না, টাকনুর উপরে হাফ প্যান্ট পরে তারপরে তাদেরকে বাধ্য করা হতো পিটি করার জন্য, নানান কথাবার্তা আমরা এর আগে আমার এখানে 15 মিনিটস এগুলো নিয়ে কথা বলেছি। এরকম একজন ব্যক্তির আন্ডারে যখন একটা বাহিনী গঠিত হয়, সেই বাহিনীতে অনেক ভারতীয় এই গোয়েন্দা সংস্থার লোকজন থাকবে। তো এদেরকে মোকাবেলা করার জন্য, এদের থেকে আমার দেশকে বাঁচার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যে গোয়েন্দা তৎপরতা থাকার কথা, আপনি কি মনে করেন যে ওয়াকারের নেতৃত্বে যে সেনাবাহিনী আছে তাদেরকে দিয়ে এটা খুঁজে বের করা সম্ভব? আসসালামু আলাইকুম। প্রথমে আমি খুব আমার ভেতরকার শোকটা জানাচ্ছি এই ঘটনার জন্য, এবং যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ আছেন, যে বাচ্চারা, একজন শিক্ষিকার কথা আমি পড়ছিলাম, উনি বের হয়ে যেতে পারতেন, বাট বাচ্চাদের সেভ করতে গিয়ে শেষ বাচ্চাটুকুকে উনি ওনার ক্লাস থেকে বের করে দিয়ে তারপরে যখন বের হওয়ার চেষ্টা করলেন তখন আর বের হতে পারেন নাই। উনি আমাদেরই একজন এয়ারফোর্সের অফিসারেরই বড় বোন। তো এইগুলা খুবই কষ্ট দেয় আমাদেরকে, এবং সেই আলোকে আমরা কি এই কষ্টগুলা পাইতে থাকবো, নাকি সেটার কোনো ব্যবস্থা নিব? ধরেন এই শোকের সময় আমি ইনফ্যাক্ট কারো ব্যক্তিগত চরিত্র বা অন্যান্য জিনিসটাতে এখন যাব না, সেটা আরেকদিন যাব। বাট প্রথমে একটু ক্লিয়ার করে নিই যে এই F7 ট্রেনিং যেই ফাইটার এয়ারক্রাফট, সেটাতে ব্ল্যাক বক্স থাকে, আমরা যেটাকে বলি ফ্লাইট ডেটা রেকর্ডার, অবশ্যই থাকে। থাকে না যদি কেউ আপনাকে বলে থাকে, তিনি হয়তো আপনার প্রশ্নটা বুঝতে পারেন না, বা যে কোনো ভাবে যে এটা একটা মিথ্যা তথ্য আপনাকে দিচ্ছেন, এটা থাকে। এখন আমাদের গোয়েন্দা বা অন্যান্য বাহিনী অ্যাকচুয়ালি এইটার সাথে আমি তাদের মিল খুঁজতে মানে আসতেছি না, আমি এইটার ব্যাপারে অন্য ব্যাখ্যা আসতেছি। বাট আপনারা যেহেতু প্রশ্ন করছেন যে গোয়েন্দারা এই অবস্থায় কি করতেছে এখন, যে বর্তমানে এটা ছাড়া অন্যান্য পরিস্থিতি, আমি যেটা বুঝতে পারতেছি, গোয়েন্দারা অ্যাকচুয়ালি ব্যস্ত অন্য সব কাজে, মানুষের চরিত্র হননের কাজে। যারা বিপ্লবের পক্ষে ছিলেন, যারা এখনো সোচ্চার আছেন, এই ইভেন শাহনাজের মতন, ক্যাপ্টেন শাহনাজের মতো যারা আছেন এখনো মাঠে, তাদেরকে তাদের চরিত্র হনন এবং বিভিন্নভাবে তাদেরকে প্ল্যান করে খারাপ কিছুর সাথে এঙ্গেজ করে লোকের সামনে দেখানো যে দেখো তোমরা তাদেরকে মনে করো বিপ্লবী, আসলে এরা হচ্ছে জঘন্য চরিত্রের লোক, তারা ডাকাতি করে, তারা তাদের মেয়ে ঘটিত সমস্যা আছে, এই ধরনের গল্প বানাইতে তারা ব্যস্ত।
এবং আপনি যদি বলেন আজকে ডিজিএফআই এর কথা, ডিজিএফআই জেনারেল জাহাঙ্গীর সেটা ডিজি, বাট আমি জানি না জেনারেল জাহাঙ্গীরের অ্যাকচুয়ালি কোনো কন্ট্রোল ডিজিএফআই এর উপর আছেন কিনা। এই গত সপ্তাহ দুয়েক আগে ডিজিএফআই তে দুজন ব্যুরো প্রধান হয়েছেন, খুব ইম্পর্টেন্ট ব্যুরো, যারা রাজনৈতিক, নির্বাচন এবং সন্ত্রাস বিরোধী অভিযান সমস্ত কিছুর দায়িত্বে থাকে। সেই দুইটা ব্যুরোতে দুইজন ব্রিগেডিয়ার জেনারেলকে পোস্টিং করা হয়েছে। হতে পারে সবসময় পোস্টে ভ্যাকেন্সি হয়, বাট আমি যখন জানলাম যে এদের একজন ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর, উনি মেজর জেনারেল আবেদিন যখন ছিল ডিজিএফআই ডিজি, তার পিএস ছিল। এই ডিজিএফআই ডিজির পিএস কিন্তু কোনো নর্মাল পিএস না। ডিজিএফআই ডিজি যে জিনিসটা 100% জানে, ডিজির পিএস সেটা 200% জানে, তার থেকেও বেশি জানে। সমস্ত ব্যুরো উইংস যেগুলো আছে তার সমস্ত তথ্য পিএস এর কাছে আছে, সবাই ডিজির কাছে রিচ করতে পারে না। সুতরাং আমি যদি একটা নীলনকশার নির্বাচন বা ভোটার রাতের দিনের ভোট রাতের একটা নির্বাচনের যে ব্লু প্রিন্ট, সেটা জেনারেল আবেদিন যখন করছিল তখন এই অফিসার উনি ছিলেন তার পিএস। তার মানে সেই টেক্সট বুক তার পড়া আছে, সেই মতো লোককে আবার সেখানে বসানো হয়েছে। আবার ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদকে বসানো হয়েছে সেখানে, যিনি এনএসএ তে চাকরি করছেন, এবং এবং তিনিও কিন্তু আমাদের যেই সমস্ত মেজর জেনারেলরা আজকে দেশ ছাড়া, গুম খুন এই সমস্ত অভিযোগের কারণে, তাদের সাথে ঘনিষ্ঠ একজনকে সেখানে বসানো হয়েছে। তো এই দুইটা পোস্টিং এর ইন্ডিকেশনে আমি একটা জিনিস বুঝতে পারি, আমাদের গোয়েন্দাদের বর্তমান কাজ, আসল কাজ যেটা, যে দেশের প্রতিরক্ষা, হুমকি মোকাবিলায় যে তথ্যগুলা, যে ইন্টেলিজেন্স গুলো, সেগুলা জোগাড় করা এবং বর্তমান সরকারের কাছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে সেগুলা দেয়া, সেই জায়গাটাদের ফোকাস না। বিকজ এই দুইজন ব্রিগেডিয়ার জেনারেলকে কিন্তু মেজর জেনারেল জাহাঙ্গীর নিজে থেকে আনেন নাই, তার উপরে চাপাই দেওয়া হয়েছে সেনা সদর থেকে। তার মানে আমার ভয় হচ্ছে একটা জিনিস, যে এরা কি আবার সেই ভোটে ইনফ্লুয়েন্স করার পরিকল্পনা করতেছে, সেইভাবেই এদের সেইটার জন্যই দক্ষ লোকদের এখানে আনা হচ্ছে, সেটা একটা কোশ্চেন থাকতে পারে। এবং আনফরচুনেটলি আমি দেখতে পাইতেছি ডিজিএফআই এর রোলটা, যেটা সরকার জবাবদিহিতার আওতায় আনা উচিত, সেই জায়গায় সরকার, প্রফেসর ইউনূস এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা উদাসীন। তারা এখন আমাদের এই গোয়েন্দা বাহিনীগুলোকে, এনএসআই, ডিজিএফআই, তাদেরকে জবাবদিহিতা এবং তাদের, আমি জানি না এখন পর্যন্ত কোনো সিচুয়েশন অ্যাসেসমেন্ট উনি বলছেন কিনা, ঠিক আছে এই সিচুয়েশনের জন্য আমাকে অ্যাসেস করে দাও, উনি বলেন নাই। ওনাকে বলতে হবে যে তুমি ডিজিএফআই, তুমি এনএসআই, তুমি এসবি, তুমি আমার কাছে দায়বদ্ধ, তুমি আমাকে গোয়েন্দা তথ্য দিবা, অন্য কাউকে পরে দিবা। সেই জায়গাটাতে একটা গ্যাপ রয়ে গেছে। তো সেটা একটা রং কালচার। এবং দেখেন, হাসিনার সময় কিন্তু বাহিনী প্রধানরা কিছুই জানতো না, ভয় থাকতো ডিজিএফআই, এনএসআই এর ভয় থাকতো যে কখন কোন জিনিস আমারটা বলে দেয়। বাট বিকজ তারা হাসিনার প্রতি মুহূর্ত সেটা করে শুনে মজা পাইতো। আর এখন প্রধান উপদেষ্টা কিছুই জানতেছেন না, ওনার তো মজা পাওয়ার দরকার নাই যে কে কি কথা বলতেছে সেগুলো শোনার, বাট ওনার তো জানা দরকার, নিরাপত্তা উপদেষ্টারও জানা দরকার যে কোথায় কি হইতেছে, আমাদের সামনে কি বিপদ আছে, বিপদটা হওয়ার পরে কে করলো সেটা না জেনে যে বিপদের সম্ভাবনা কোথায় থাকতে পারে। এখন এইটার সাথে আমি একটু রিলেট করি, আমাদের এখন যেই একটা দুর্ঘটনা, শোকাবহ যেই ঘটনা, সেটা নিয়ে একটু আমি রিলেট করে বলি। ক্যাপ্টেন শাহনাজ যে জিনিসটা বললো সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এইখানে কি আমাদের প্রতিবেশী ভারতের ইনভলভমেন্টের কোনো সম্ভাবনা আছে কিনা। প্রথম জিনিস আমরা আসি যে যদি এটা একটা দুর্ঘটনা হয়ে থাকে, দুর্ঘটনার ক্ষেত্রে হইতে পারে দুর্ঘটনা, এবং এই মিগ বা এই F7, F6 এগুলাই কিন্তু ইতিহাসে সব থেকে বেশি দুর্ঘটনায় পড়ছে। এখন দুর্ঘটনায় পড়বে না কেন বলেন তো? আপনি আজকে থেকে 14 বছর আগে যে এই প্রশিক্ষণ বিমানকে সব দেশ তাদের ইনভেন্টরি থেকে অবসলেট করে দিছে, বাতিল করে সরাই দিছে, সেটাকে আপনি আজকে চালাইতেছেন। কেন চালাইতেছেন? বিকজ এই বিমানগুলা কেনা হয়েছে দুর্নীতি করার জন্য। এই পতিতা হাসিনা সরকার টাকা বানানোর জন্য, একটা ধারণা দিই, ধরেন যদি 4000 কোটি টাকা ডিফেন্স বাজেট এয়ারফোর্সের জন্য বরাদ্দ থাকে, যেটা হয়েছে গত 15 বছর, আমি বলি 4000 টাকা দিয়ে বলা হয়েছে যে তুমি
আমরা তো আধুনিকীকরণের দূরের কথা, আমরা চালু রাখার জায়গায় তো অনেক পিছিয়ে আছি। যে সেই 4,000 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে এবং জিনিস যতটুকু কেনা হবে সেটা কেনা হবে ধরেন আসলে 1,000 কোটি টাকা। এখন ওভার ইনভয়েসিং করে বাকি 3,000 কোটি টাকা পাঠায় দেওয়া হয়েছে এই রেহানার কাছে তারেক সিদ্দিকীর মাধ্যমে, এবং এগুলো হয়েছে ওপেন কন্ট্রাক্টে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্রাক্ট হইলে এই দুর্নীতির সুযোগ থাকতো না, বাট এইভাবেই হয়েছে। আমি জনগণ হিসাবে, আমি সচেতন নাগরিক হিসেবে প্রশ্ন রাখছি যে কেন আমাদের বিমান বাহিনীকে এত বাজেট বরাদ্দ দেওয়া হবে? রাখতে পারি, অনেকে রাখছেন, বাট ভাই এই বাজেট তো দেওয়া হয়েছে বিমান বাহিনীর উন্নয়নের জন্য না, আমাদেরকে সুপ্রশিক্ষিত করার জন্য না, করা হয়েছে ওদের টাকা লুটপাটের জন্য। এই একই জিনিস হয়েছে আর্মিতে। মেজর জেনারেল মতিন কিছুদিন বছর খানেক আগে একবার চেষ্টা করছিলেন বিপ্লবের পরে ওনার ভয়েস রেজ করার জন্য। উনি সেলফ প্রপেলড গান কেনার দুর্নীতির সাথে জড়িত, যেই টাকার 70% সরাসরি রেহানার কাছে চলে গেছে। জানেন সেই সেলফ প্রপেল গান মানে গুলি ভরে সেইটাকে, এটা আর্টিলারি গান, সেটা গুলি ভরে ব্যবহার করা যায় না। একবার চেষ্টা করা হয়েছিল, আমাদের 4 জন সৈনিক নিহত হয়েছেন সেখানে, সেটা ফায়ার করতে গিয়ে ইন্ডিয়া থেকে আনা হয়েছিল। এখনো সেইভাবে আমরা বলি ডিফেন্স বাজেট যেটা আছে সেটা যুক্তিযুক্ত, বাট সমস্যা কোথায়? আমাদের ডিফেন্স বাজেট যদি 10,000 কোটি টাকা হয়, তার মধ্যে মাত্র 2,000 কোটি টাকার জিনিস সত্যিকার অর্থে কেনা হয়। বাকি 8,000 কোটি টাকা বা 80% জিনিস রাজনৈতিক নেতারা চেটে পুঁতে যে শুধু তা খান তা না, ওনারা সেটা খান। একই সাথে আমাদের এই যে ইফতেখার এবং এখানে এতগুলো শিশু মারা গেল, আমাদের এখানে এ পর্যন্ত যত ধরনের এই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা হয়েছে, সেগুলার প্রত্যেকটা রক্তের দায় তাদের হাতে। তারা সরকারকে তুষ্ট রাখবার জন্য, খুনি হাসিনাকে তুষ্ট রাখবার জন্য এই পারচেজ বা ডিফেন্স পারচেজের নামে এগুলা করে আসছেন। তো এই জায়গায় তার মানে দুর্ঘটনা যদি হয়, কারণ আমরা রদ্দি মাল ব্যবহার করতেছিলাম, লোহা লক্কর হয়ে যাওয়া পুরনো জিনিস ব্যবহার করতেছিলাম। কেন আমরা সেটা ব্যবহার করতেছিলাম? দ্যাট ইজ এ কোশ্চেন। আপনি একজন সুপ্রশিক্ষিত, মনে রাখবেন বাংলাদেশের যেই পাইলট, তাদের ইতিহাস আপনি জানেন, প্যালেস্টাইনের যুদ্ধে, পাকিস্তান ভারত যুদ্ধে সব থেকে কৃতিত্বের দাবিদার আমাদের পাইলটরাই, বাংলাদেশি পাইলট। বাংলাদেশের পাইলটদের মান অনেক উঁচুতে, বাট সেই সুপ্রশিক্ষিত পাইলটদেরকে আপনি চড়াইতেছেন কিসে? যেই প্লেন কোনো মতে উঠতে পারে। তারপরে ফিটনেস ইন্সপেকশন, যে জিনিসগুলোর প্রশ্ন ক্যাপ্টেন শাহনাজ রাখছে সেগুলা, কারণ তার আগে পর্যন্ত সে তার ট্রেনারের সাথে ফ্লাই করছে, তখন সব ঠিক ছিল। হঠাৎ করে সে যখন ফ্লাই করলো তখন টোটাল ফেইলিয়ার। শাহনাজ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে, ধরেন প্লেনটা উঠতেছে আকাশে, হঠাৎ করে দেখা গেল সেই প্লেনের টোটাল পাওয়ার ফেইলিয়ার হয়ে গেছে, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এখন ইঞ্জিন বন্ধ হয়ে গেলে হাইড্রোলিক যদি কাজ করে, আপনি সেখানে গ্লাইড করে অন্তত সেফ জায়গায় যেখানে ক্ষয়ক্ষতি কম হবে সেখানে প্লেনটাকে ক্র্যাশ ল্যান্ড করাইতে পারেন। হাইড্রোলিক কাজ করতেছে না, প্লেনের কমিউনিকেশন কাজ করতেছে না, নেভিগেশন সব জিরো। তার মানে সেই পাইলট তো ইচ্ছা থাকলেও যে প্লেনটাকে সে অন্য কোনো দিকে সরাই নিবে, একটা ঘন বসতি বাদে অন্য কোথাও ফেলবে, তার উপায় তার ছিল না। শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করছে, আরো আগে তার রিজেক্ট করার কথা ছিল, রিজেক্ট করে নাই। শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করছে যদি আমি কন্ট্রোল ফেরত পাই নাই, বিকজ সেটাকে টোটাল জ্যাম হয়ে গেছিল। এই জায়গায় আমি আসি, ভারত সংশ্লিষ্টটা সম্ভাবনা এখনো তদন্ত হবে, তদন্ত চলতেছে, এক্ষেত্রে আমি কিছু বলবো না। বাট একটা জিনিস, আপনারা সবাই রিসেন্ট ভারত পাকিস্তান যুদ্ধের কথা জানেন, 5টা রাফাল ফেলে দিল পাকিস্তান, চাইনিজ যে প্ল্যাটফর্ম টেকনোলজি সেটা ব্যবহার করে। সেখানে কিন্তু এই জিনিসটা হয়েছিল যে ভারতের রাফাল সে কিন্তু পাকিস্তানের সীমানার ভিতরে ঢুকতে পারে নাই, তার 400 কিলোমিটার দূরে থাকতেই পাকিস্তান সেগুলোকে ইলেকট্রনিক জ্যামিং করে পাখির মতন ফেলে দিছে। তার মানে সেইখান থেকে আমরা জানতে পারি যে আজকের দিনে আপনার কোনো, যেটাকে আগে ডগ ফাইট বলা হয়, আকাশী যুদ্ধ অথবা স্ক্র্যাম্বলিং বলা হয়, সেই জিনিসগুলোর দরকার হয় না। আপনি ভারতে বসে সুইচ টিপে আমাদের প্লেনকে ধ্বংস করে দিতে পারেন, সেই ক্যাপাসিটি আছে। ভারত করছে সেটা আমি বলতেছি না, বাট সেটার সম্ভাবনা আছে, সেই জিনিসটা আমি বলছি। কারণ এই ধরনের টোটাল ফেইলিয়ার কেন হবে?
তার মাত্র 15 মিনিট আগেই তো ফাইনাল ইন্সপেকশন 8 জন মিলে করছে, যাদের হাতে সেই অফিসার তার জীবনটা দিয়ে রাখছে যে ভাই তোমরা ইন্সপেকশন করে বলো ঠিক আছে আমি উঠতেছি আমার সোলো ফ্লাইট সেটা, সেখানে এটা হলো। তো এই জায়গাগুলোতে গোয়েন্দা তথ্য বা গোয়েন্দা তথ্যের ব্যর্থতা, সেটা আমরা অবশ্যই প্রশ্ন রাখবো। এখন একটা এক্সাম্পল দিই, গোয়েন্দা তথ্য